হিরো আলম তো এন্টারটেনমেন্ট, তো তাতে কি আসে যায়? মানে হিরো আলমকে তো আর আইকন হতে পারে না কখনো। আমার গল্পটা ভালো, হয়তো গল্পটা একটু স্লো হতে পারে। স্লো আর ফাস্ট তো ব্যাপার না। সত্যজিৎ রায়ের কয়টা গল্প ফাস্ট? সবই তো স্লো। তো দর্শক তো সত্যজিৎ রায়ের সিনেমা তো আমরা এখনও দেখি। তাই সেক্ষেত্রে কি দর্শকের মানে রুচিরও কিছুটা সমস্যা আছে বলে মনে হয় না? এটা আমার কাছে মনে হয় যে আমরা যখন গেরিলা ছবিটা করি তখন আমাদের ডিওপি ছিল সমীরণ দত্ত। উনি হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ক্যামেরা বিভাগের ডিন। তো ও আমার বন্ধু মানুষ, খুব আমরা গল্প করতাম। তো দেখতাম কি যে একটা বাড়ির যখন শট নেয়, একই জায়গায় বসে একই শটও বারবার নিচ্ছে। একটা সিকোয়েন্স গেল, আবার ওই বাড়ির আউট এক্সটেরিয়র শট একই জায়গা থেকে নিল। তখন আমি বললাম যে সমীরণ দা, কেন বারবার আপনি এই জায়গা থেকে আপনি শটটা নিচ্ছেন? ও যেহেতু ফিল্ম স্কুলের স্টুডেন্ট, ও পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়া, মানে অর্থোডক্স ফিল্ম মেকিং সম্পর্কে জানে। ও বলছিল যে যদি বারবার আমি শটটা এখান থেকে নেই, তাইলে বোঝা যাবে এটা চৌধুরী সাহেবের বাড়ি। মানুষের মনস্তত্ত্বে, দর্শকের মাথায় ওইটা আঘাত করবে। আমি সেই কথাটা কেন বললাম? কথাটা বললাম এই জন্য, আমাদেরকে তো ভালো প্রোডাকশন বারবার দিতে হবে, মানে ক্রমাগত দিতে হবে। তখন না দর্শক রুচি তৈরি হবে, তখন না দর্শক আরও দেখবে। আর আমরা যদি ভেবেই নেই যে এই যে মানে মানে ইয়ারকি মারা আর যে ডেপথলেস কথাবার্তা বলা আর চিৎকার চেঁচামেচি করা, এটাই যদি আমাদের মানে এন্টারটেনমেন্ট, হিরো আলম তো এন্টারটেনমেন্ট, তো তাতে কি আসে যায়? মানে হিরো আলমকে তো আর আইকন হতে পারে না কখনো। তো আমার কাছে মনে হয় যে এটা যারা হিরো আলম পৃষ্ঠপোষক, তো আর একজন না, আমার মনে মানে হয় আমি যে পুরো সমাজটা হিরো হিরো আলম। আলমে ভর্তি হয়ে গেছে হ্যাঁ, আর কি পুরো চারিদিকে। সমাজটাই তা আমার কাছে মনে হয় যে ভালো কাজও এখন যারা পৃষ্ঠপোষক, যারা আহ, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মালিক বড় বড়, কিংবা যারা টেলিভিশন চ্যানেল চালান, তাদের উচিত যে ভালো রুচিসম্মত জিনিস বারবার উপস্থাপন করা। দুইবার হয়তো দেখলো না, তিনবার দেখলো না, চতুর্থবার দেখবে, এবং একসময় এডিক্ট হয়ে যায় মানুষ, মানুষ এটার প্রতি আকর্ষিত হয়ে যায়। কারণ মানুষকে একটু মানে সবাইকে একটু শর্টকাট বিনোদন খোঁজে এখন মনে হয়। এটা আমি এতক্ষণে যে অফ ক্যামেরায় আমি আমি আড্ডা মারছিলাম ভিতরে, তখন আমি বলছিলাম যে আহ, আমাদের রাষ্ট্রে আসলে গবেষণা দরকার প্রচুর। কারণ আমরা করি কি, আমরা আসলে ওই যে অমুক চ্যানেলে একটা রান্নার অনুষ্ঠান, আমরাও একটা রান্নার অনুষ্ঠান করি। অমুক চ্যানেলে একটা মিউজিক্যাল শো, আমরাও একটা মিউজিক্যাল শো করি। কিন্তু আমরা আসলে গবেষণা করি না যে আমাদের যদি এই নাটক নিয়েও যদি যারা ইউটিউবে নাটক বানায় কিংবা টেলিভিশন চ্যানেল, তারাও কিন্তু একটু গবেষণা করা উচিত যে আসলে কেন মানুষ দেখে, কী জন্য দেখে, কী করলে দেখবে, এবং সেই জন্য যোগ্য ব্যক্তিকে গবেষণায় নিযুক্ত করতে হবে। তো এরকম আমার মনে হয় যে ভালো কাজ শুরু করা উচিত। কারণ এই কাজগুলো করলে না, ভালো কাজ, কারণ আমরা ছোটোবেলায়, আমরা তো একই সঙ্গে মোটামুটি বড় হয়েছি, তখন আমরা কিন্তু বিটিভিতে দেখতাম অনেক প্রশ্ন ছুড়ে দেয় নাটক। দক্ষিণের জানালাটা খোলা একটা নাটক ছিল, যে ট্যানারির মোড়ে একটা পরিবার থাকে, ওরা বিরক্ত, বাসা ছেড়ে দেবে কারণ প্রচুর দুর্গন্ধ আসে। তো একসময় ওরা বাসা ছেড়েও দেয়, কিন্তু যখন ওরা ওই বাসায় যায় তখন ওরা আতিকুল হক চৌধুরীর নাটক, তখন ওরা ঘুমাতে পারে না, কারণ ওরা তখন একটা চামড়ার ব্যাগ নাকের কাছে নিয়ে ঘুমায়। তো এই যে একটা প্রশ্ন তুলে দেওয়া একটা নাটক। কিংবা আমি বলবো যে আমরাও যখন স্টার্ট করি, মানে আমি তো 2002 সালে শুরু করেছি, তো তখন আমরা কিন্তু, আমাদের মনে আছে যে ঈদের সময় আমি নাটক তৈরি করলাম গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, মানে যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা দুর্ভিক্ষের গল্প। কিংবা আমি করলাম কাটা, শহীদুল জহিরের কাটা, কিংবা হলুদ, মানে যেগুলো আসলে আমার কাছে খুব দুঃখই লাগে যে মানে মানে সমাজকে দেওয়ার জন্য আমরা কিছু করি না, শুধু ব্যবসায়িক প্রক্রিয়াটাই করি। যে আমরা যে সমস্ত বড় বড় কোম্পানি যারা এখন নাটক প্রডিউস করে, তাদেরকে আমি দেখি শুধুমাত্র স্টার কেন্দ্রিক নাটক। কিন্তু আমার মনে আছে এনটিভিতে আমি যখন হুমায়ুন আহমেদের স্বপ্ন সঙ্গিনী নাটকটি করি, মোস্তফা কামাল সৈয়দ প্রোগ্রাম হেড ছিলেন, তিনি কিন্তু একটিবারের জন্য বলেন নাই যে কাস্টিং কে হবে, অমুককে নিতে হবে, কখনোই বলতেন না। উনি খালি বলতেন যে হুমায়ুন আহমেদের গল্প অনিমেষ আইচ বানাচ্ছে, ইউ হ্যাভ এভরি কাইন্ড অফ ফ্রিডম তুমি। এবং তখনকার দিনে 12 লাখ টাকা বাজেট, মানে এটা ইউজ, যেখানে আমি নায়ক নিয়েছিলাম জয়রাজকে, নায়িকা, নায়ক না মানে অন্যতম মেন কাস্টিং। প্রধান চরিত্র আজরা, মডেল আজরা, ও ছিল, হুমায়ুন ফরিদি ছিল, এবং একটি মানে খুব এন্টারটেনমেন্ট না। তো আমার কাছে মনে হয় যে মানে আমাদের মানে একটু ভাবতে হবে, একটু গভীরে গিয়ে ভাবা উচিত। হুমায়ুন আহমেদের প্রসঙ্গ আসাতেই আমার আবার একটু হলো যে হুমায়ুন স্যারের সাথে আমারও কিছু সম্পর্ক ছিল। হুমায়ুন আহমেদের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? মানে প্রথম দিন কিভাবে হুমায়ুন আহমেদ তোমাকে করলো? হুমায়ুন আহমেদ আমার খুবই মানে আমার মানে আমি খুবই তাকে, তার আদর্শকে, তার লেখালেখি, তার জীবনযাপনকে আমি খুব এখনও স্টিল আমি এখনও এটা আমি আমি খুব শ্রদ্ধা করি, লালন পালন করি। এখন আমি প্রতিদিন রাতে আমার মনে পড়ে
আমি অডিও বুক শুনলে একটা হুমায়ুন আহমেদের অডিও বুক চালিয়ে দিয়ে ঘুম চলে আসে। হয়তো শুনেছি আমি 100 বার শোনা অডিও বুক আমি আবার চালাই এবং টাইমার দিই যে 40 মিনিট শুনতে শুনতে ঘুমায় পড়ি। আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ বাংলাদেশের সাহিত্যের জন্য আমার বলার কিছু নেই, সবাই জানে যে সর্বজন বিদিত সে একটা অসাধারণ মানুষ, যে অনেক কিছু দিয়ে গেছেন। তো তার সঙ্গে আমার পরিচয়টা নাকি, তার সঙ্গে আমার এক ধরনের বন্ধুত্ব ছিল, মানে ভীষণ বন্ধুত্ব। যে হুমায়ুন আহমেদকে প্রথম যেদিন আমি মিট করি সেই দিন আমি বৃহন্নলার স্ক্রিপ্টটা নিয়ে গিয়েছিলাম এবং তখন মনে আছে যে হুমায়ুন আহমেদও, আমিও রাত জেগেছি, বিভিন্ন রকম পাগলামি করে গিয়েছি হুমায়ুন আহমেদের বাসায়। হুমায়ুন আহমেদও দেখলাম যে উনি সম্ভবত নুহাস থেকে ফিরেছেন, খুব সম্ভবত। ওনার একটা কালো রঙের প্যান্ট পরা, খুবই, মানে উনি তো পোশাক আশাকের ব্যাপারে খুবই উদাসীন ছিলেন। আর একটা নর্মাল গেঞ্জি পরা এবং প্যান্টের মধ্যে অনেক চোরা কাটা লেগে আছে, তার মানে উনি সকালবেলা ওই ঘাসের মধ্যে দিয়ে হেঁটেছেন অনেকক্ষণ। তো পরবর্তীতে আমি বসলাম, বসার পরে অনেক লোকজন, ওনার তো বাসায় ওই দক্ষিণ হাওয়ার ড্রয়িং রুমে অনেক মানুষজন। তো তাদের মধ্যে আমি বসে আছি, বললো তোমার কী ব্যাপার, অনেক কথা তো এইভাবে বলতো। আমি বললাম, স্যার একটা কথা ছিল আপনার সঙ্গে। বলে ঠিক আছে তুমি বসো। তারপর ওই দিন আবার শ্যামল ছায়ার ডিভিডি উন্মোচন করতে গিয়েছেন সাগর ভাই, হাসান ভাই, ওনারা চ্যানেলের। তো ওইটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর শেষ ব্যক্তি আমি। আমার বললো কী ব্যাপার, আমি বললাম স্যার এরকম একটা স্ক্রিপ্ট করে এনেছি বৃহন্নলা, আমি এটা করতে চাই। উনি তখন কাউকে পারমিশন দিতেন না, ওনার অনেক রকম রেস্ট্রিকশন ছিল, খুবই কম দিতেন। তা আমি এটা করতে চাই। তা বলে আমার সিনেমা দেখছো? তখন শ্যামল ছায়া হলে চলছে। আমি স্যার দেখছি এবং আমার খুব খারাপ লাগছে, আমি থুতুও ফেলছি আপনার ছবি দেখে। উনি শুনে, মানে হুমায়ুন আহমেদকে এরকম কথা বলতে পারে কেউ একটা, এবং তখন আমি তো অনেক শিশু বাচ্চা। হুমায়ুন আহমেদ পুরা, মানে কেন কেন, তখন আমি ওনাকে 3-4টা ভুলের কথা বললাম। তো স্যার একটা শর্ট ছিল, ওটা 30 সেকেন্ডের একটা শর্ট ছিল, যে এক ট্রলার থেকে আরেক ট্রলারে ফলো করছে ক্যামেরাম্যান, ডিরেক্টর, প্রোডাকশন বয় সবাই। সান ছিল এগেনস্টে, মানে ওনাদের, মানে পুরা শটটার মধ্যে ওই পুরা শ্যাডোটা আছে। হুমায়ুন আহমেদ, আনোয়ার হোসেন, ওই যে ডিরেক্ট মাহফুজ ভাই ছিলেন ডিওপি, এবং অল দোজ পিপল, মানে 30 সেকেন্ড শট। আমি স্যার আপনি দেখেন না শটটা? উনি তখন চিন্তিত হয়ে গেল। তারপর আমি বললাম স্যার 71 সালে কি ট্রলার ছিল এত অ্যাভেলেবেল? আমি যতটুকু গবেষণায় জানি ছিল না তো। তো এই সমস্ত কিছু বললাম, ওনারা হয়তো ওই মানে বিরুদ্ধচারণ, এবং যেটা আসলে আমি বলবো যে মানে মানে আমি তো অন্যায় কিছু বলিনি, আমি সত্যি কথাটাই বলছিলাম। তো উনি তো পছন্দ করতো না এই ব্যাপারটা, মানে পছন্দ করতো না। আবার আমি এটাও বললাম ওনাকে সেদিন যে স্যার আমার এখনও গুজবাম্প হয়, আসলেই গুজবাম্প হয়, যে আমি যখন আপনার দেখলাম, আমি আপনার আগুনের পরশমণি, যেখানে একটি দৃশ্যে মাটি খনন করছিল লেবাররা, যেখানে বাঙালিদের লাশ ফেলা হবে, তারপরে বৃষ্টি নামে, যখন এই যে আমার আসলেই শরীরের রোম খারাপ হয়ে যায়, তখন আবার ওই বৃষ্টির পানি পড়ছে, কয়েকজন ওই যে লেবার, ওরা মোনাজাত ধরেছে, গণকবরে লাশ ফেলানো হচ্ছে। মানে ওনার তো অসম্ভব জনপ্রিয় মানুষ, অসম্ভব মানে জীবন ঘনিষ্ঠ লেখক এবং নির্মাতাও একই সঙ্গে। তো ওই শুরু হুমায়ুন আহমেদের সঙ্গে। পরবর্তীতে আমার খুব সৌভাগ্য যে হুমায়ুন আহমেদ আমাকে প্রতিনিয়ত দাওয়াত দিতেন ওনার বাসায়। ওনার বাসায় কিন্তু দাওয়াত সবাই পেত না, মানে উনি খুব সিলেক্টিভ। তো আমি এমন দাওয়াতও হয়েছে যে সুনীল গঙ্গোপাধ্যায় আসা উপলক্ষে ওনার বাসায় একটা দাওয়াত, ওইখানে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাশে বসা, পিছনে জুয়েলাইচের স্ত্রী, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের ওয়াইফ, এবং আরও অনেক বিশিষ্টজন, মানে ওনার বন্ধুবান্ধব। তো ওইসব জায়গায় আমি যেতাম, এবং নুহাসপল্লী তো আমি গিয়েছি কয়েকবার, মানে অনেকবার, অনেক স্মৃতি স্যারের সঙ্গে। এবং আমি এখনও মিস করি স্যারকে, যে উনি বেঁচে থাকলে এই সমাজের এই পরিস্থিতিতে অনেক কথা বলতেন, খুব রূঢ় সত্য কথা, যেগুলো আমরা হয়তো বলতে পারি না। কারণ উনি বললেন না যে ওনার একটা উক্তি আছে, আমি প্রায়ই বলি, যে তখন আমাদের সময় ফেন্সিডিলের খুব নেশা করতো অনেকেই। তখন সে একটা জায়গায় লিখছেন যে জাতির যুব সমাজ কাশির ওষুধ খেয়ে নেশা করে, তাদের ভবিষ্যৎ কি খক খক করে কাশা। মানে এরকম কথা তো হুমায়ুন আহমেদ ছাড়া কেউ বলতে পারে না। এবং এখনও উনি এই যে এখন আমাদের যে একটা নতুন বাস্তবতা, আমরা রিলস, হাবিজাবি, এই সমস্ত জিনিসপত্র, এগুলো নিয়ে উনি এমন এমন উক্তি করতেন যে আমরা সেটা হাসতাম এবং মেনেও নিতাম যে এটাই সত্য। এই যে রিলসের কথা আসতেছি, একটা লোক, আমি তাকে অবশ্যই ছোট করছি না, সে বলতেছে কি রাগ করলা, তো এটা বলে সে এটা ফান করছে। তো ঠিক আছে, তার ফানটা হয়তো তার অ্যাক্টিংয়ের প্যাটার্নও খারাপ না, হাত দেখতেছে, হাত দেখে এখন এই যে রাগ করলা ভাইরাল হলো, কোনো অসুবিধা নেই, এটা হইতেই পারে, কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেল তার ওই অংশটা কেড়ে নিয়ে তাদের অনলাইনে ছাড়তেছে। তাহলে আমাদের মানে আমাদের আসলে কি আমাদের ক্রিয়েটিভিটি কি রাগ করলা পর্যায়ে চলে গেছে? একদমই তাই, আমাদের ক্রিয়েটিভিটি, আমরা খুবই সংকটময় মুহূর্ত পার করছি আমি বলবো। কারণ হচ্ছে যে এই যে এখন সব চ্যানেলকেও দেখি কি যে অমুক ভাইরাল, অমুকের
কোন মহিলা করে, কার বউ, সে কোথায় গিয়ে কী ঘোড়ার ডিম, সে কোনো অভিনেত্রীও না, সে কিছুই না, সে কোনো ইনফ্লুয়েন্সারও না কিছু, কিন্তু তাকে নিয়ে দেখলাম যে সকল জায়গায় রিলস ফিস মানে ভিউ হয়, মানুষ যা দেখে যা খায় সেটাই আমরা প্রচার এবং প্রসার করতে ব্যস্ত। এটা খুব ভয়ঙ্কর এই একটা। এই যে ভিউর যে এই যে মানে ভিউর রুচির দুর্ভিক্ষ যেটা, এটা কি পৃথিবীর অন্য কোথাও আছে? আছে, অনেক জায়গায় আছে, কিন্তু এতটা প্রবলভাবে নাই। না, আমি কেন বলছি আছে কিনা, যে কলকাতার দিকে যদি তাকাই, কলকাতার মধ্যে কিন্তু এটা নাই। কলকাতার মধ্যে কিন্তু কেউ, ওরা জানেই না যে মানে ওরা হয়তো একটু পিছনে থাকে, এটাও না, ঠিক। ওদেরও আছে, ওদেরও ভিউ, ওই যে বঙ্গাই টঙ্গাই, ওদেরও অনেক না, বঙ্গাই টঙ্গাই আছে, কিন্তু ফুড ওরা ব্লগার এই যে আছে। আছে, কিন্তু ওদের মধ্যে কিন্তু ওই যে ব্যাপারটা নাই, যে ওরা ওইটা এখনো বুঝে উঠতে পারেনি আমার মনে হয়, যে এরকম। কারণ আমি ওদের যে চ্যানেলগুলো সার্চ করি, ওদের মধ্যে ওরকম দেখা যায় না। আমাদের এখানে যে পরিমাণ ভিউ, ওরা ওদের মানে 30 ভাগের 1 ভাগও না ওদের ভিউ। হ্যাঁ, ওদের কিছু কিছু আছে খুব সিলেক্টিভ, মানে অনেক ভিউ হয়, বা কিছু সিরিয়াল আছে সেগুলো অনেক ভিউ হয়, কিন্তু ওরা ওই যে একটা পচা একটা জিনিস দেখলো, ওইটারে এখন সাথে সাথে ভাইরাল করে এটা দিয়ে আমি মানে ব্যাপক টাকা কামাই ফেলতে পারবো, সেটা মনে হয় ওদের মধ্যেও নাই। আর তারপরে যে কান্ট্রিগুলো যেগুলো আমি জানি, যেমন সত্যি কথা যেটা, ফেসবুক তো অনেক কান্ট্রি ইউজই করে না। না, ম্যাক্সিমাম কান্ট্রি করে না। মানে এটা তো জাকারবার্গ আমাদের ধরায় দিয়ে মজা নিচ্ছে যে দেখ তোদের মানে অলস জাতিকে আমরা একটা জিনিস ধরায় দিলাম, এই নিয়েই আছে। এখন আমি তো দেখি যে সব কন্টেন্ট ক্রিয়েটার, মানে যার নাই কোনো গতি সেই কন্টেন্ট ক্রিয়েটার, যার ক্যামেরা আছে, মোবাইল আছে, সেই তা দিয়ে কন্টেন্ট করছে, এবং কোনটা যে কী হয়ে যাবে এবং কত নিচে নামা যায় একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। ইভেন আমাদের নাটকের নামগুলো দেখলেই তো আমার মানে বমি আসে এক কথায়। যে আমার কিছু নাটক আমি দেখি যে আমাদের যেহেতু আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি দেয় না শিল্পীদেরকে, আমরা চ্যানেলে ফ্যানেলে দিছি অনেক আগে, আমার নাটকের নামটা পরিবর্তন করে একটা অদ্ভুত নাম দিয়ে দেখি সেটা কে না কে ব্যবসা করতেছে। নাটকের নাম ছিল হয়তো বিবর্তন, সেই নাটকের নাম সে কই যাবি এখন। আমি নিজে দেখছি এরকম নাটক, যে আমার একটা প্রডিউস করা নাটক দেশ টিভিতে গেছিলো, ওটার নাম ছিল গুগলি, আমার প্রডিউস করা, আমাদের ছেলে ডিরেকশন করেছিল। ওই নাটকের নাম সে কি ক্রিকেটারের প্রেম। আমার একটা নাটকের নাম ছিল রাজকুমারী, আমি থাইল্যান্ডে শুটিং করছি। রাজকুমারী মানে একটা রাজকুমারীর গল্প, মানে একটা মেয়ে রাজকুমারীর মতো দেখতে, সে থাইল্যান্ডে গিয়ে হারায় যায়, হারায় যাওয়ার পরে তাকে আবার একজন খুঁজে পায়, কিন্তু তার পাসপোর্ট থাকে না। খুব সুন্দর একটা মানবিক গল্প, কমেডি নাই কিছুর মধ্যে। তো খুব দৃশ্যায়ন খুব সুন্দর, কিন্তু আমি কিছুদিন পরে দেখলাম এটার নাম দিয়ে দিছে এভাবেও ভালোবাসা যায়। তো রাজকুমারী ছিল মেয়েটার নাম, আমি ওইভাবেই একটা থিম করেছিলাম, কিন্তু সেখান থেকে এভাবেই ভালোবাসা যায়, এটা তো হয় না। রুচির দুর্ভিক্ষ, যে মামুনা রশিদ যে বলেছেন যে রুচির দুর্ভিক্ষ, আসলেই তাই। হ্যাঁ, দুর্ভিক্ষ হয়। এখন সিনেমা নিয়ে যে আশাবাদের কথা আমরা বলতেছিলাম, আমি একটু ওই পিছনের দিকেও যাব, প্রথম দিকের কথাও যাবো। আগে সিনেমা যেহেতু আছি, এটা শেষ করতে চাচ্ছি। যদি এখন বলা হয় যে, তোমাকে যদি বলা হয় যে সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাবা? অবশ্যই বানাবো। সাকিব খান, আমি তো তার একেবারে, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তার সঙ্গে দীর্ঘদিন আড্ডা দিয়েছি, আমি গাড়ি চালিয়ে তাকে নিয়ে ঘুরেছি। অত্যন্ত মেধাবী, অত্যন্ত উইটি একজন মানুষ, অত্যন্ত অভিনয়ের জন্য ডেডিকেটেড। ওর যখন রাজকুমার ছবি রিলিজ হয়, তার আগের দিন আমি ওর বাসায় বসা আমি দেখেছি, তো যে ওর যে একটা সিনেমা পাগল মানুষ কাকে বলে, সিনেমা পাগল মানুষ মানে কতটা সিনেমা পাগল হতে পারে, ভীষণ। সাকিব খান খুবই মেধাবী একজন মানুষ, এবং দেখতে তো সুন্দর অবশ্যই, এবং এত ডেডিকেটেড যে আমি ওইটাকে আমি খুব রেসপেক্ট করি, যে সাকিব যে কী পরিমাণ ডেডিকেটেড। সাকিব খান ও একটা ছবির জন্য সব কিছু করতে পারে, এবং সাকিব খানকে দিয়ে, এবং আমি তার বিবর্তন দেখছি। তো আমরা সাকিব খানের আজ থেকে 7-8 বছর আগের ছবি, কারণ আমি ওর প্রথম রিভিউ লিখেছিলাম আমি প্রথম আলোতে, এটা ওই যে এই শিকারি ছবির, ওই যে কলকাতায় যেটা ওর যে টার্ন মুভি, যেটা বলবো অভিনয়ের একটা পরিবর্তন, ওয়ান কাইন্ড অফ কাজের ছেলের অভিনয়। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে শুরু করেছে সাকিব খান, ওইখান থেকে আমি, তারপর তো আমি সাকিবের সঙ্গে আমার মাঝে সাঝে আড্ডা হয়, দেখা হয়, কথা হয়, এবং খুব ইন্টিমেটলি আমরা গল্প গুজব করি। তার খুবই সে প্রবল মেধাবী, প্রবল অভিনয় আকাঙ্ক্ষা আছে, এবং তাকে যদি বোঝানো যায় যে ক্যারেক্টার কি, সে খুব দ্রুত ক্যাচ করতে পারে। কারণ সে তো 1-2 না 250-300 ছবি করে ফেলছে, কিন্তু সে নিজেই হাসাহাসি করে নিজের ছবি নিয়ে। শাকিব খান, আমি তো আড্ডায়, ও নিজেই ওর ছবি নিয়ে, ওদের প্রথম যুগে ছবি করতো, কেন করতো, কীভাবে করতো, নিজেই হাসতে হাসতে মারা যায়। করতে হয়েছে আজকে শাকিব খান আমাদের মেগাস্টার।